সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। দীর্ঘদিন পর রেদওয়ান রনি নিয়ে আসলেন সার্ভাইভাল জনরার সিনেমা দম। আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমা শুরু থেকেই ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আমার চ্যানেল থেকে কয়েকটি পোল খুলেছিলাম, যেখানে দেখেছি এবারে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দম আর বনলতা এক্সপ্রেস এই দুটো সিনেমাই মুক্তির আগ পর্যন্ত দর্শকদের পছন্দের শীর্ষে ছিল। দম সিনেমার টিমের প্রপার প্রমোশনকে এজন্য আমি ফুল মার্কস দেব। যেভাবে তারা সিনেমার পোস্টার, টিজার, ট্রেইলার টাইম টু টাইম আপলোড করেছে, তা মানুষের উত্তেজনার পারদকে ধীরে ধীরে উপরে উঠিয়েছে। বাংলাদেশের একটা সিনেমা যা শুটিং হয়েছে কাজাখস্তানের মরুভূমিতে, ভাবা যায় এটা? এতদিন বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড কিংবা ইউরোপ আমেরিকার কিছু গতবাঁধা রোমান্টিক কমন স্পটে শুটিং করলেও কোনো একটা সিনেমার কাহিনীর প্রয়োজনে গতবাঁধা জায়গা থেকে সম্পূর্ণ আলাদা জায়গায় গিয়ে লোকেশন সিলেক্ট করে শুটিং করার ব্যাপারটা দর্শকদেরকে শুরু থেকেই বিমোহিত করেছে। তীব্র প্রতিকূল পরিবেশে এই সিনেমার কলাকুশলীরা যেভাবে নিজেদের সর্বোচ্চটা মেলে দিয়েছেন, সেটাও সিনেমার ট্রেইলারে যেমনটা দেখা গেছে, তেমনি সিনেমা হলেও এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তার উপর ট্রেইলারে যেমনটা দেখেছেন, অসাধারণ ভিডিওর কাজ আর সিনেমাটোগ্রাফি পুরো সিনেমা জুড়েই সেটা মুগ্ধতা ছড়িয়েছে। তবে যেটা বলেছিলাম, ট্রেইলার দেখে মানুষের প্রত্যাশার পারদ যেভাবে উপরে উঠেছে, সিনেমা দেখার পর কারো এক্সপেকটেশন খুব ভালোভাবে ফুলফিল হয়েছে, কারো হয়নি। এর মূল কারণ সিনেমাটির জনরা। এই সিনেমাটা ছিল পিওর সার্ভাইভাল মুভি সেগমেন্টের একটা সিনেমা। যেমন ধরেন দ্য রেভেন্যান্ট, লাইফ অফ পাই বা গোট লাইফ, এই সিনেমাগুলোও সার্ভাইভাল জনরার সিনেমা। সার্ভাইভাল জনরার সিনেমাতে ভরপুর প্রেম, রোম্যান্স বা অ্যাকশন এসব থাকবে না, সেটা আগে থেকেই অনুমেয় ছিল। প্রিয় দর্শক, ভিডিওটির এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে দম সিনেমাটির কাহিনী এক্সপ্লেইন করার চেষ্টা করব। কাজেই স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি। আপনারা যারা কাহিনী জানতে আগ্রহী নন, তারা দয়া করে বর্ণনার এই পার্টটুকু স্কিপ করতে পারেন। আর যারা সিনেমাটি দেখেছেন কিংবা দেখার আগে কাহিনী সম্পর্কে জানতে চান, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক্সপ্লেনেশন পার্টে। দম সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে নেস্ট নামের এক এনজিও কর্মকর্তা শাহজাহান ইসলাম নূরকে নিয়ে। তিনি ছিলেন একজন সৎ কর্মকর্তা, যার স্বপ্ন ছিল নিজের প্রিয়তমা স্ত্রী রানীকে নিয়ে এমন একটা ঘরে থাকা যেখানে ছাদের ফুটো দিয়ে পানি পড়ে না, এবং সেই বাড়িতে নিজস্ব একটা টিউবওয়েল থাকবে। নূরের সততার জন্য তার এনজিও কোম্পানি তাকে পোস্টিং দেয় আফগানিস্তানের কাবুলে, আর নূরও একটু বেশি বেতনের আশায় তাতে রাজি হয়ে যায়। শুরুতে তার বাড়ির লোকজন রাজি হয়নি তাকে আফগানিস্তানে যেতে দিতে, কারণ সেখানে যুদ্ধ চলছিল। পরে তারা রাজি হয় এই ভেবে, যেহেতু আফগানিস্তান মুসলমানদের দেশ, তাই তালিবানরা নূরের কোনো ক্ষতি করবে না। আফগানিস্তানে যাবার পর নূর আবিষ্কার করে তাদের এনজিও যত গ্রামে লোন দিয়েছে, তাদের বেশিরভাগই ডিফল্টার হচ্ছে, অর্থাৎ লোনের টাকা ফেরত দিচ্ছে না। এনজিওরা কিভাবে কাজ করে সে ব্যাপারে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। তারা মূলত ক্ষুদ্র ঋণ মানুষকে লোন দেয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর সুদ সহকারে সেই টাকা কালেক্ট করে। তাদের আফগানিস্তানের অফিসে সুজিত নামের একজন কর্মকর্তা ছিল, যেই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তবে লোকটাকে নূরের সুবিধার মনে হতো না, কারণ সে যে সমস্ত গ্রামের লোনের টাকা দিত, তারাই বেশিরভাগ সময় টাকা ফেরত দিতে পারত না। নূর তখন বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য সেই গ্রামগুলোতে যায়। বেশিরভাগ ক্ষুদ্র ঋণই দেয়া হতো আফগানি লোকদের স্ত্রীদের নামে। নূর যখন লোন গ্রহীতাদের খুঁজতে লোকদের স্ত্রীদের নাম বলতো, তখন দেখা যেত গ্রামগুলো থেকে পুরুষেরা তাদেরকে ধাওয়া দিয়ে বের করে দিত, কারণ আফগানিরা নিজেদের স্ত্রীদের নাম প্রকাশ্যে অন্য কোনো পুরুষ উচ্চারণ করুক সেটা পছন্দ করে না। নূর বুঝতে পেরেছিল আফগানিস্তানে কাজ করা তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, তবে সে বুঝতে পারেনি কাজের চ্যালেঞ্জের বাইরেও আফগানিস্তানে যাবার মাত্র 1.5 মাসের মাঝে তাকে তালেবানরা অপহরণ করবে। ঘটনাটা 2007 সালের দিকে, যখন আমেরিকার সঙ্গে আফগানিস্তানের তালেবানদের সংঘর্ষ চলছিল। আমেরিকার সরকার তখন গ্রেফতার করেছিল তালিবান নেতা বাহারুদ্দিনকে। 7 দিনের মধ্যে বাহারুদ্দিনের মুক্তির জন্য তালিবান যোদ্ধারা কাবুল শহরে হামলা চালায় এবং অপহরণ করে একজন মহিলা বিদেশি সাংবাদিক এবং নূরকে। এদের মধ্যে মহিলা সাংবাদিক আনার সময়ই মারা যায়। নূরকে তারা একটা জিপে করে নিয়ে আসে মরুভূমিতে তাদের ক্যাম্পে। নূরকে যে দলটা ধরেছিল তাদের কমান্ডার ছিল ইজাজ খান নামের এক পাকিস্তানি বংশোদ্ভূত তালিবান। ইজাজ খানের বাবা 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য হিসাবে বাংলাদেশে এসে মারা গিয়েছিল।
তাই তার মধ্যে নূরকে অত্যাচার করার একটা বিশেষ প্রবণতা ছিল। নূর যতই সবাইকে বলতো সে বাংলাদেশি মুসলমান, এই এজাজ খান তাকে কাফির বলে উপহাস করত। নূর বিভিন্ন সূরা পড়ে নিজেকে মুসলমান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও সেই এজাজ নূরকে অপমান করার জন্য তার প্যান্ট খুলে এবং মারধরের পাশাপাশি শীতের রাতে তাকে নগ্ন করে গুহায় ফেলে রাখে। তবে তালিবানদের মধ্যে রশিদ হামিদ নামের এক যুবক ছিল, যে কিনা ছিল উচ্চশিক্ষিত। এই লোকটি নূরের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করত। সে জানায় নূর যেই এনজিওতে কাজ করত সেটার ফান্ডিং এর একটা বড় অংশ আসতো আমেরিকা থেকে। এছাড়াও তারা সুদের ব্যবসা করত, যেটা ইসলামে হারাম। এজন্যই মূলত নূরকে তাদের লিডারের মুক্তির জন্য ধরে আনা হয়েছে। তালিবানরা নূরের ভিডিও আপলোড করলে নূরের গ্রামে শোকের ছায়া নেমে আসে। আমেরিকার সরকার একজন বাংলাদেশি লোকের জন্য মোস্ট ওয়ান্টেড তালেবান নেতাকে ছেড়ে দেবে না, এটা জানা কথাই ছিল। তবে তাদের অত্যাচারে সে সময় মারা যায় বাহারুদ্দিন নামের সেই তালিবান নেতা। ফলে তালিবানরা সিদ্ধান্ত নেয় নূরকে হত্যা করে ফেলবে। নূর তখন বাঁচার জন্য তাকে খাবার দিতে আসলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মচকানো পা নিয়ে খুব বেশি দূরে যেতে পারে না সে। তাকে আবার ধরে আনা হয়। নূর গোসল করে নামাজ পড়ে নেয়, কারণ সে জানত কিছুক্ষণ পরেই তাকে হত্যা করা হবে। তালেবানদের বন্দি বিচার করার পদ্ধতি ছিল বেশ অদ্ভুত। তারা বন্দিকে একটা গাধার উপর বসিয়ে দিত। তারপর গাধাটা একটা খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখত। গাধা চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে চলা থামিয়ে দিত, তখনই পেছনে থাকা জল্লাদ বন্দির গলা কেটে ফেলত। নূরের সামনেই এভাবে এক বন্দির শিরচ্ছেদ করা হয়। নূর ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং তাকে গাধার পিঠে ওঠানোর পর সে চিৎকার করে দোয়া ইউনুস পড়তে থাকে। যেখানে মানুষ মেতে থাকে একে অন্যকে হত্যা করার জন্য, সেখানে সৃষ্টিকর্তা যেন নূরের দোয়া শুনে এই বোবা প্রাণীটিকে দিয়েই প্রাণ বাঁচানোর ফয়সালা করেন নূরের। গাধাটি নূরকে বৃত্তাকার পথে অনবরত ঘোরাতে থাকে। ফলে এক পর্যায়ে আফগান নেতাদের ধারণা হয় নূর একজন নেক বান্দা। ফলে আল্লাহু আকবার বলে সবাই নূরকে জড়িয়ে ধরে এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত থেকে তারা সরে আসে। সিনেমার পোস্টার থেকে ট্রেইলার সব জায়গাতেই কিন্তু আমরা এই গাধাটিকে দেখেছিলাম। এই গাধাটি সিনেমাতে মূলত একটি মেটাফোর হিসাবে ব্যবহৃত হয়েছে। সৃষ্টিকর্তা যখন যাকে ইচ্ছা বাঁচাতে পারেন এবং যার মাধ্যমে ইচ্ছা বাঁচাতে পারেন, এই রূপকটি মূলত তুলে ধরা হয়েছে এই গাধার মাধ্যমে। উচ্চ পর্যায়ের তালিবান নেতারা সিদ্ধান্ত নেন নূরকে এখনই মুক্তি দেওয়া যাবে না। তারা নেস্ট এনজিওর কাছে 1 কোটি আফগান মুদ্রা মুক্তিপণ দাবি করে 10 দিনের মধ্যে। এর মধ্যে নূরকে তালিবানদের শহরের ভেতরে যাবার অনুমতি দেওয়া হয়। কোরবানি ঈদ চলে আসে, তাকে সেমাই হালুয়া খেতে দেওয়া হয় এবং সেখানকার কিছু বাচ্চার সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। ঈদের দিন তালিবান একজন বড় নেতা সেই শহরে ঘুরতে আসে, কিন্তু ওই ঈদের দিনই ওই শহরের ওপরে বোম্বিং করে তালেবানদের বিরোধী পক্ষ। সে সময় নেতার গাড়িতে করে পালিয়ে যাবার সুবর্ণ সুযোগ পায় নূর, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে যে বাচ্চারা তাকে খাবার দিয়েছিল তাদের মধ্যে আফিয়া নামের একটি মেয়ে বোম্বিংয়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। তখন নূর না পালিয়ে গিয়ে আফিয়াকে সাহায্য করতে আসে, তবে আফিয়া মারা যায়। এদিকে নূরের স্ত্রী রানী ঢাকাতে নেস্টের হেড অফিসে চলে আসে। তিনি অনেকটা জোর করেই নেস্টের চেয়ারম্যান মিল্লাত সাহেবের সঙ্গে দেখা করেন। মিল্লাত সাহেবের কাছ থেকে আমরা জানতে পারি তারা টাকা দিয়ে নূরকে ছাড়িয়ে আনতে চাইলেও আমেরিকান সরকার সেটা চাইছে না। তাদের ধারণা একজনকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনলে ভবিষ্যতে আরও লোককে তালিবানরা টাকার জন্য অপহরণ করতে পারে। তাই আমেরিকানরা মুখে যতই বলুক বন্দির সেফ রিটার্নের জন্য তারা বদ্ধপরিকর, বাস্তবে তারা নূরের জন্য যেন নেস্ট এনজিওর কেউ কোনো টাকা দিতে না পারে সেজন্য নেস্টের আফগানিস্তানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এদিকে নূরকে প্রতিনিয়ত সেই পাকিস্তানি বংশোদ্ভূত এজাজ খান উত্ত্যক্ত করত। যে গাধাটি নূরের প্রাণ বাঁচিয়েছিল সেটিকে নূরের সামনেই গুলি করে মারে সে। নূর অসহ্য হয়ে এজাজকে মারধর করা শুরু করে। এটা নিয়ে বিচার বসলে নিরীহ প্রাণী হত্যার জন্য এজাজকে সেই শহর থেকে চলে যেতে বলা হয়। আর নূর তাদেরকে বলে তাকে একটা সুযোগ দিতে, তাহলে সে টাকার ব্যবস্থা করে দিতে পারবে। শর্ত অনুযায়ী নূর তার সেই সুজিত দাকে বিশ্বাস করে এখানে নিয়ে আসতে বলে। সুজিতকে নূর তার কম্পিউটারের পাসওয়ার্ড দেয়, যাতে বিভিন্ন গ্রামে তাদের যে লোনের টাকা বাকি আছে সেগুলো কালেক্ট করে সুজিত মুক্তিপণের ব্যবস্থা করতে পারে। ইতিমধ্যে 53 দিন কেটে গেছে। সুজিতের কাছ থেকে যখন নূর জানতে পারে তার স্ত্রী রানী প্রেগন্যান্ট, তখন নিজের সন্তানকে দেখার তীব্র বাসনা নতুনভাবে বেঁচে থাকার শক্তি দেয় নূরকে। নূরের আফগানিস্তানের কলিগরা সবাই তাদের 1 মাসের বেতনের টাকা দিয়ে দেয় নূরের জন্য। সুজিত লিস্ট ধরে ধরে প্রাণপণ চেষ্টা করে বিভিন্ন গ্রাম থেকে লোনের টাকা তোলার। যেহেতু তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে, তাই এছাড়া অন্য কোনো উপায়ও নেই। কিন্তু দেখা যায় তালিকায় থেকেও 3টি গ্রাম ইতিমধ্যে যুদ্ধে বধ্যভূমিতে পরিণত হয়েছে। সেখানকার লোকেরা টাকা ফেরত দিতে পারে না, তাই প্ল্যান মতো টাকা ওঠে না। সাহস করে মুক্তিপণের অর্ধেক টাকা সুজিত ডেডলাইন শেষে তালেবানদের কাছে নিয়ে যায়।
তালিবান নেতা অর্ধেক টাকা নেয় কিন্তু নূরকে ফেরত দেয় না। সেই সাথে অপমান ও মারধর করে সুজিতকে তারা তাড়িয়ে দেয়। কিন্তু বাইরে যাবার পর সুজিতের সঙ্গে একজনের পরিচয় হয়, যে কিনা পুরো পরিস্থিতি পাল্টে দেয়। নূরকে ছাড়ানোর জন্য মিল্লাত সাহেবের কাছে সাহায্য না পেয়ে তার স্ত্রী রানী পরের 15 দিন ধরে ধর্ণা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। একজন গ্রামের মহিলার জন্য ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। রানী অবশেষে একজন সাংবাদিকের সহায়তায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তার কাছে বিস্তারিত সবকিছু খুলে বলেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ফোন করে দেন তার কাছের এক বন্ধুকে, যে কিনা সিআইএতে চাকরি করে। সিআইএ নিজেদের একজন স্পাইকে ইনফিলট্রেট করে রেখেছিল তালেবানদের মাঝে। সেই সিআইএ এজেন্ট তালেবান নেতা শেষ পর্যন্ত সুজিতকে সাহায্য করে এবং নেগোসিয়েশনের মাধ্যমে সেই অর্ধেক টাকাতেই নূরকে মুক্তি দিতে রাজি করানো হয় তাদেরকে। নূরকে একটা গাড়িতে করে তালিবান সদস্যরা নিজেদের এরিয়ার বাইরে রেখে বিদায় নেয়, কিন্তু তাদের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত এজাজের দলের লোক ছিল। সে এজাজকে জানিয়ে দেয় নূরকে মুক্তি দেওয়া হয়েছে। এজাজ প্রতিশোধ নেয়ার জন্য নূরকে খুঁজে বের করে এবং তাকে মেরে ফেলতে চায়। বন্দি অবস্থায় নূর সবসময় ভীত হয়ে থাকত, কিন্তু এখন এই নূর স্বাধীন নূর। সে এজাজের সঙ্গে মারামারি করে। তাদের পেছনে ছিল একটা বয়ে চলা খাল। নূর এজাজকে নিয়ে সেই পানির মধ্যে পড়ে যায়। নূর গ্রামে কাবাডি খেলায় খুব পারদর্শী ছিল। দম ধরে রাখা ছিল তার একটা বড় পারদর্শিতার জায়গা। নূর সেটা খুব ভালোভাবেই রপ্ত করেছিল। সে সবসময় বিশ্বাস করত বেঁচে থাকাটা হলো দমের খেলা। যতদিন মানুষ দম ধরে রাখতে পারবে ততদিনই সে বেঁচে থাকতে পারবে। পানির নিচে ডুবন্ত অবস্থায় দম ধরে রাখার ময়দানে নূর হারিয়ে দেয় পাকিস্তানি এজাজকে। ফলে এজাজ ডুবে মারা যায় আর নূর ফিরে পায় এক নতুন জীবন। তবে শেষ পর্যন্ত এজাজের লাশকে কিন্তু নূর পানি থেকে ঠিকই তুলে এনেছিল, কারণ নূর বাংলাদেশি মুসলমান। সে আরেক মুসলমানের লাশকে সম্মান দিতে জানে, যদিও না সে তার শত্রু হয়। শেষ পর্যন্ত নূর এবং সুজিত দুজনেই বাংলাদেশে ফিরে আসে। নূর তার পরিবারকে নিয়ে আবারও তার সুখের জীবন শুরু করে। প্রিয় দর্শক, দম সিনেমাটি কিন্তু বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। 2007 সালে বাংলাদেশের একটি এনজিওর এক্সিকিউটিভ, যার নাম ছিল নুরুল ইসলাম, তিনি অপহৃত হয়েছিলেন তালেবানদের হাতে। দীর্ঘ 83 দিন বন্দী থাকার পর তিনি মুক্তি পান, আর তার সেই বন্দী জীবনের গল্প নিয়েই তৈরি করা হয়েছে দম সিনেমাটি। এখন দম সিনেমার কাহিনীটা অনেকের কাছেই শুনেছি ম্যারমেরে লেগেছে। আসলে বাস্তব কাহিনী নিয়ে সিনেমা বানালে অনেক সময় কাল্পনিক টুইস্ট সিনেমার ভেতরে ঢোকানো সম্ভব হয় না। আপনার কাছে মনে হতে পারে নূর যদি সরকারের সাহায্যে মুক্তি না পেয়ে সেখান থেকে পালাতো, তার পিছু ধাওয়া করত তালেবান সৈন্যরা, সে বিভিন্ন অ্যাকশন এবং নিজের শক্তিমত্তা প্রদর্শন করে জেমস বন্ডের মতো বিপদ কাটিয়ে পালিয়ে আসতো, তাহলে সিনেমাটার কাহিনী বেশ রোমাঞ্চকর হতো। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এটা ছিল একটা রিয়েল লাইফ সার্ভাইভাল স্টোরি। পরিচালক কাহিনীর সত্যতা এবং স্বকীয়তা বজায় রাখার কারণেই দম সিনেমাতে এ সমস্ত কাল্পনিক টুইস্ট ইনক্লুড করেননি, এবং এ কারণেই দম সিনেমাটি তার নিজস্ব জনরার সিনেমাগুলোর মধ্যে এক ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে। কাহিনীর বাইরে গিয়ে যদি সিনেমার বিভিন্ন এলিমেন্টস নিয়ে আমরা আলোচনা করি, তাহলে বলতেই হয় বাংলাদেশি সিনেমা যেন দমের হাত দিয়ে একটা নতুন যুগে প্রবেশ করলো। হাওয়া সিনেমা দেখার সময় যেমন সিনেমা হলে দর্শকদের কাছে মনে হয়েছে তারা সাগরের মাঝেই নৌকাতে ছিল, দম সিনেমা দেখার সময়ও দর্শকদের কাছে মনে হবে তারা যেন মরুভূমির ভেতরেই অবস্থান করছে। দম সিনেমাতে প্রচুর বিদেশি অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। এতজন ফরেনারকে ম্যানেজ করাও ছিল একটা চ্যালেঞ্জিং কাজ, যেটা টিম দম ভালোভাবেই সফল করতে পেরেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, তবে আরও ভালো হতে পারত। তো এই ছিল রেদওয়ান রনির দম সিনেমার নেপথ্য। আসলে সার্ভাইভাল জনরার সিনেমাগুলোতে হিরোইজম বা মারপিটের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা। নূর চরিত্রটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিকূলতা যতই পাহাড় সম হোক না কেন, নিজের দম বা বিশ্বাসটুকু ধরে রাখতে পারলে জয় সুনিশ্চিত। একজন সাধারণ এনজিও কর্মকর্তার এই অসাধারণ লড়াই বড় পর্দায় দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। বাংলা সিনেমা যে বর্তমানে বিশ্বমানের গল্প বলার সাহস দেখাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার বিশ্বাস এই সিনেমার হাত ধরে আমাদের ইন্ডাস্ট্রি নতুন এক উচ্চতায় পৌঁছাবে। অনেকেই প্রশ্ন করছেন সিনেমার নাম দম কেন? আসলে দম মানে শুধু নিঃশ্বাস নয়, দম মানে হলো টিকে থাকার জেদ। কাবাডি খেলার যেই নিয়ম, যতক্ষণ দম আছে ততক্ষণ আপনি লড়বেন, নূর ঠিক সেটাই করে দেখিয়েছে। মরুভূমির তপ্ত বালু থেকে শুরু করে বরফ শীতল পানির নিচ পর্যন্ত নূর প্রমাণ করেছে যে যতক্ষণ মানুষের ভেতরে বিশ্বাসের দমটুকু অবশিষ্ট থাকে, ততক্ষণ মৃত্যুও তাকে হার মানাতে পারে না।
সিনেমায় নূর একজন ধর্মপ্রাণ মানুষ। তার কাছে দম কেবল অক্সিজেন নেওয়া নয়, বরং সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস এবং ধৈর্য। বিপদের মুখে যখন সে দোয়া ইউনুস পড়ে, তখন তার সেই আধ্যাত্মিক শক্তি তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেয় না। এই যে ভেতরের সাহস বা প্রাণের স্পন্দন টিকিয়ে রাখা, সেটাই হলো দম। আপনারা যারা সিনেমাটি দেখেছেন, নূরের কোন লড়াইটা আপনাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? গাধার পিঠের সেই অলৌকিক মুহূর্ত, নাকি পানির নিচে সেই শেষ নিঃশ্বাস ধরে রাখার লড়াই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের দম সিনেমার স্বল্প পরিসরে এক্সপ্লেনেশন ভিডিও। সিনেমাটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশি সিনেমার জয়যাত্রা বজায় রাখার জন্য সবাই মিলে দলে দলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসুন দম সিনেমা এবং উপভোগ করুন বাংলাদেশি সার্ভাইভাল জনরার পথ প্রদর্শক একটি ছবি। আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা সিনেমার পাশেই থাকুন, এই কামনায় বিদায়।